শিক্ষা সমাজের আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10ম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের সেই টেক্সট যেটি তোমাদের এই 25-এর নির্বাচনী পরীক্ষা আর 26-এর মাধ্যমিক দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এই টেক্সট পোর্শনের ওপর থেকে তোমরা শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি টাইপ কোশ্চেন অর্থাৎ যার মান থাকে 3 এবং এসে টাইপ কোশ্চেন যার মান থাকে 5 এই দু ধরনের প্রশ্নই পেতে পারো। পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে যদি এই টেক্সট পোর্শনের বিষয়বস্তুগুলো ঠিকঠাক করে তোমরা বুঝে নাও, তাহলে যে অংশ থেকেই প্রশ্ন থাকুক না কেন, যে লাইন ধরেই প্রশ্ন থাকুক না কেন, তার উত্তর লেখা তোমাদের কাছে অনেক সহজ হবে। আজকে আমরা আলোচনা করব সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতাটির উৎস, কাহিনীসূত্র এবং বিষয়বস্তু। সৈয়দ আলাওল হচ্ছেন 17 শতাব্দীর আরাকান রাজসভার একজন শ্রেষ্ঠ কবি। হিন্দি কবি জায়সীর লেখা পদ্মাবত কাব্যগ্রন্থের বাংলায় অনুবাদ করে সৈয়দ আলাওল তার নাম দেন পদ্মাবতী। এটি অনুবাদ গ্রন্থ হলেও সৈয়দ আলাওল এখানে যথেষ্ট তার নিজস্বতা দেখিয়েছেন, তাই এটি সৈয়দ আলাওলের মৌলিক রচনা হিসেবেও স্বীকৃতি লাভ করে থাকে। এই পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম যে খণ্ডের নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। সেখান থেকেই সেই 35তম খণ্ড থেকেই আমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটি গৃহীত হয়েছে। আমরা এখানে এটা গেল উৎস, এরপর কাহিনীর সূত্র আমাদের একটু জেনে নিতে হবে, না হলে বিষয়বস্তুতে আমরা শুরুতেই যা দেখব বা বিষয়বস্তুটাতে আমরা ঠিকঠাক ঢুকতে পারবো না। আর কাহিনীর সূত্রটা কিন্তু তোমাদের উত্তর লেখার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা দেখব চিতোরের রানা রত্ন সেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করে ফিরছিলেন সমুদ্রপথে। ব্রাহ্মণরূপী সমুদ্র রত্ন সেনের কাছে ভিক্ষা প্রার্থনা করলে তাকে দান করতে অস্বীকার করেন রত্ন সেন। তখন সমুদ্র ক্ষুব্ধ হয়ে রত্ন সেনের যে নৌকো তাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তখন রত্ন সেন পদ্মাবতী ও তার সখীদের বাঁচানোর জন্য, পদ্মাবতী ও তার 4 সখীকে বাঁচানোর জন্য এক ভেলায় তাদের তুলে দেন এবং নিজেও এক ভেলায় চেপে বসেন। কিন্তু সামুদ্রিক দুর্যোগের কারণে দেখা যায় তারা ভেলা দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পদ্মাবতী, রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখী ভেলা একটি বেলাভূমিতে এসে পৌঁছয়। সেখানে তারা সবাই ছিলেন একদম অচেতন অবস্থায়। ঠিক এইখান থেকেই আমাদের টেক্সট পোর্শনে যে পাঠ্য অংশটি রয়েছে সিন্ধু তীরের কবিতাটির বিষয়বস্তু শুরু হচ্ছে। তাহলে এবারে আমরা কবিতাটির বিষয়বস্তুতে যাচ্ছি। কবিতার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে এখানে পদ্মা আর পদ্মাবতী দুজন রয়েছে। পদ্মা হচ্ছেন সমুদ্র রাজার কন্যা পদ্মা, আর পদ্মাবতী হচ্ছেন চিতোরের রানা রত্ন সেনের বিবাহিতা স্ত্রী। তাহলে এই দুটো নামের মধ্যে গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার তোমাদের থাকলো না। তাহলে এবার কবিতাটার একটা স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে। কীরকম না, আমরা দেখব যে বিষয়বস্তুগতই গঠন, যে কবিতার একদম প্রথম একটা অংশে একভাবেই লেখা রয়েছে, এখানে কোনো স্তবকের বিভাজন নেই। তবুও প্রথমের একটা অংশে, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের ফার্স্ট পেজের ছবির ওপরের অংশটাতে দেখবে, সমুদ্র রাজার কন্যা পদ্মা যে ক্ষেত্রে বা যে ভূমিতে বসবাস করতেন তার বর্ণনা রয়েছে। তারপরে বিষয়বস্তুর মধ্যে আমরা পাব যে সমুদ্র রাজার কন্যা পদ্মা অচেতন অবস্থায় পদ্মাবতী ও তার 4 সখীকে তীরভূমিতে দেখলেন, সমুদ্রের তীরে আচ্ছন্ন অবস্থায় দেখলেন। দেখে তাদেরকে সেই অবস্থায় দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মার মনের মধ্যে কি কি কল্পনা বা ভাবনা জেগেছিল এর পরের অংশে তার বর্ণনা রয়েছে। এরপর কাহিনীর বিষয়বস্তু স্বরূপ শেষ অংশে গিয়ে আমরা দেখব যে সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে বা দাস দাসীদের নিয়ে সেই অচেতন অবস্থায় বা মৃতপ্রায় অবস্থায় থাকা পঞ্চকন্যার সেবা শুশ্রূষা করে কি করে তাদের সুস্থ করে বা চেতনা ফিরিয়ে আনলেন, সুস্থ করে তুললেন, সেই বিষয়বস্তু বা সেই অংশের বর্ণনা আমরা পাব। তাহলে একদম প্রথম অংশে আমরা দেখব, মানে বিষয়বস্তুর এই 3টে দিক রয়েছে এখানে। একদম প্রথম অংশে আমরা দেখব যে সেই পঞ্চকন্যা যে বেলাভূমিতে আচ্ছন্ন অবস্থায় উপনীত হয়েছিল সেখানে একটা মনোরম ক্ষেত্র রয়েছে।
সেখানে সেই স্থানে ন্যায় ধর্ম সত্য সদা বিরাজমান। সেই ক্ষেত্রের মাঝে একটি মনোরম উদ্যান রচনা করেছিলেন সমুদ্র রাজার কন্যা পদ্মা, যে উদ্যানে নানান সুগন্ধযুক্ত ফুল এবং নানান সুলক্ষণযুক্ত গাছের সমারোহ ছিল। সেই উদ্যানের মাঝেই একটি মণিমাণিক্য খচিত প্রাসাদে সখীদের নিয়ে দিন অতিবাহিত করতেন সমুদ্র রাজার কন্যা পদ্মা। সমুদ্র রাজার কন্যা এভাবেই সেই ক্ষেত্রে দিন অতিবাহিত করছিলেন। সেখানে একদিন প্রত্যুষে অর্থাৎ ভোরবেলায় যখন তার সখীদের নিয়ে উদ্যানে ভ্রমণে বেরিয়েছিলেন, তখনই সমুদ্রের তীরভূমিতে আচ্ছন্ন অবস্থায় পঞ্চকন্যাকে দেখেন। তাদের অবস্থা দেখে এবং মধ্যবর্তী কন্যার সৌন্দর্য দেখে সর্বোপরি পদ্মা বিস্মিত হয়ে পড়েছিলেন। তার মনের মধ্যে কল্পনা জেগেছিল সেই মধ্যবর্তী কন্যার রূপ দেখে যে তিনি হয়তো স্বর্গের কোনো অপ্সরা, যিনি ইন্দ্রদেবের শাপে শাপগ্রস্ত হয়ে এই অবস্থায় উপনীত হয়েছে, বা সমুদ্র ঝঞ্ঝায় আক্রান্ত হয়ে তাদের এই অবস্থা হয়েছে। নানান কল্পনা তার মনের মধ্যে, ভাবনা তার মনের মধ্যে এলেও তিনি সেই ভাবনার জগতেই কিন্তু হারিয়ে থাকেন না। এরপর আমরা দেখি সমুদ্র রাজার কন্যা পদ্মা সক্রিয় হয়ে ওঠেন সেই অচেতন অবস্থায় থাকা পঞ্চকন্যার সেবা শুশ্রূষার কারণে। তবে প্রথমেই তাদের সেই অবস্থা দেখে তাদেরকে পরীক্ষাও করে দেখেন তারা তখনও পর্যন্ত জীবিত আছেন কিনা। যখন বুঝতে পারেন যে তাদের প্রাণ তখনও পর্যন্ত শরীরে রয়েছে, তাদের সেই মৃতপ্রায় অবস্থা থেকে বের করে আনার জন্য প্রথমেই কিন্তু সমুদ্র রাজার কন্যা পদ্মা তার নিজের ভাগ্যের বল আর পিতার কর্মের ফল, নিজের কর্মের ফল বা পিতার যে ভাগ্যের বল, সমস্ত কিছুর উপর ভরসা করেন। আর সেই সঙ্গে তার যত রকমের অর্জিত বিদ্যা ছিল তা সেই পঞ্চকন্যার ওপর একে একে প্রয়োগ করা শুরু করেন। নানান রকম মহৌষধ তাদের উপর প্রয়োগ করতে তিনি বাকি রাখেন না। দাস দাসীদের নিয়ে সেই পঞ্চকন্যাকে আগে উদ্যানের মাঝে সরিয়ে আনেন, তাদেরকে শুষ্ক বস্ত্রে আচ্ছাদিত করেন, তাদের দেহ সেঁকতে শুরু করেন। এরপর নানান মহৌষধ প্রয়োগের দ্বারা অল্প সময় পরেই দেখা যায় যে সেই পঞ্চকন্যা চেতনা ফিরে পান। এরপর আমরা পাঠ্য অংশের শেষ অংশে দেখব, যেটা মধ্যযুগের সাহিত্য রচনার একটা বড় বৈশিষ্ট্য ছিল। সৈয়দ আলাওল তার পৃষ্ঠপোষক মামুন ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একটি লাইনের মাধ্যমে। ব্যাস এইটুকুনি কিন্তু আমাদের সিন্ধু তীরে কবিতায় পাঠ্য হিসেবে রয়েছে। এই বিষয়বস্তুটা যদি তোমরা ঠিকঠাক করে মাথায় রাখতে পারো, তাহলে যে কোনো লাইন ধরে প্রশ্ন বা যে কোনো অংশ থেকেই যদি প্রশ্ন থাকে, তাহলে তোমাদের কাছে উত্তর লেখাটা অনেক সহজসাধ্য হয়ে উঠবে। তোমরা অনেকেই মনে করো যে টেক্সট পোর্শনে গদ্যগুলোই মনে হয় রিডিং পড়া যায়, আর পদ্যের আবার কি রিডিং পড়বো। পদ্যটাকেও কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করার এখানে কোনো আবশ্যকতা নেই। বুঝে বুঝে যে অর্থটা কার পরে কি আসছে বিষয়বস্তু, সেটা বুঝেই তোমাদের পড়তে হবে। তাহলে যে লাইন ধরেই প্রশ্ন থাকুক না কেন, উত্তরের জায়গাটা তোমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবে। আশা করছি তোমাদের সিন্ধু তীরের কবিতাটা খুব ভালো করেই তৈরি হবে এবং ঠিকঠাক উত্তর লিখতে পারলে কিন্তু তোমরা এখানে 3 বা 5-এর মধ্যে ফুল মার্কস পাওয়ারও সম্ভাবনা থাকে, এবং না হলেও তোমরা 3.5 বা 4.5 চোখ বন্ধ করে 4.5 বা 2.5 নাম্বার চোখ বন্ধ করে পেতে পারো 3 আর 5-এর মধ্যে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।